দিতে এসেছিলো, কান্নাকাটি করছে, বুঝতেই পারছো। পৌঁছে গেছি কলকাতায়, নেমে বারাসাতও পার হয়ে গেলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। দেখেই বুঝতে পারছো, হ্যাঁ এয়ারপোর্ট, ব্যাঙ্গালোর এয়ারপোর্টে বসে আছি। আজকে হচ্ছে 28শে এপ্রিল, রবিবার, আর এখন সময় হচ্ছে কটা, 6:39। আমার সব সিকিউরিটি চেকিং সব কিছু হয়ে গেছে। আমি তো হুইল চেয়ারের জন্যে বলেছিলাম, তো প্রোভাইড করেছে হুইল চেয়ার। তো এখন আমার ফ্লাইট 10:05, অনেকটা সময়। তো এখন বসেই থাকবো। মেয়ে দিতে এসেছিলো, কান্নাকাটি করছে, বুঝতেই পারছো। কিন্তু আমি আবারও আসবো খুব তারপর 2-3 মাসের মধ্যে, একটু ওয়েদারটা চেঞ্জ হলে আর একটু আমি নিজের মতো করে সব কিছু সামলিয়ে নিয়ে আবারও আসবো। তো যাই হোক, মেয়ের মন তো ভীষণই কাঁদছিল, কিন্তু ও ছাড়তে এসেছিলো আমাকে, কারণ আমি তো 4:30-র আগেই বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো ওই জন্য ও একা আমাকে ছাড়তে গিয়েছিল না, তাই জন্য এসেছিলো। তো যতটুকু পথ এসছে ততটুকু ওর সঙ্গে কাটলো। তো এবার বসি, এখন একা একা বসে থাকতে হবে অনেকটা সময়। তারপর ফ্লাইট ল্যান্ড করার কথা 12:55 এরকম। তো 1:30টার মধ্যে আবার আমি গাড়িতে উঠে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো চলো সঙ্গে থাকো, সবার দিন খুব ভালো কাটুক। আমি আশেপাশে বসে বসেই, আমি তো আর হেঁটে হেঁটে ঘুরতে পারবো না, জানোই হুইল চেয়ার পাশেই আছে, আর আমার হ্যান্ড লাগেজ আছে কিছু সঙ্গে, তো সেগুলো নিয়ে বসে বসেই দেখি। সব থেকে প্রবলেম হচ্ছে একটু জল তেষ্টা জল নিয়েও আসিনি, কারণ লাগেজে আর জায়গা ছিল না জল নেওয়া। তো একটু জলের ব্যাপার, সেটা একটু হয়তো প্রবলেম হবে, দেখছি। বসে থাকি এখন অনেকটা সময়, তো জল হয়তো যেতে হবে বা ওয়াশরুম যেতে হবে, সেটা কি হবে সেটা দেখছি। তো ঠিক আছে, সঙ্গে থাকো, সারাদিন মতো এইভাবেই তোমাদের সামনে আসবো ঘুরে ফিরে, আবার কথা হবে। বন্ধুরা, এখন 5:30 বাজে। মেয়ে আমাকে দিতে এসছে, পৌঁছাতে এসছে এয়ারপোর্টে। আমার ফ্লাইট 10:05, কিন্তু চলে এসছি। যদি এর আগের বার ফ্লাইট মিস করেছিলাম, তাই আর রিস্ক নিইনি, তাড়াতাড়ি চলে এসেছি। তোমাদের তো বললাম বন্ধুরা, আমি অনেক আগে চলে এসেছি এয়ারপোর্টে, 5:30টায় পৌঁছেছি, ভেতরে ঢুকে গেছি 6টার মধ্যে। আর আমার ফ্লাইট ছিল 10:05, এখন ডিলে করে 10:15। তো এখন অনেকটা সময় বসে থাকতে হবে, একা একা কী আর করবো। মেয়েটার কান্না ভেজা মুখটা বারবার মনে পড়ছে, কিন্তু কি বলো তো, বাড়িতে আমাকে না গেলেই নয়, কারণ অনেক কিছু হয়েছে এর মধ্যে। বন্ধুরা, বসে আছি, কি করব বলো। হুইল চেয়ারে জানোই তো, বেশি আমি একা একদমই হাঁটাহাঁটি করতে পারি না সেরকম। তাই আমার উঠে গিয়ে একটু মানে যে খাবো কিছু, সেটাও পসিবল হচ্ছে না, বা কাছাকাছি কোনো খাবারের কোনো ইয়ে নেই, রেস্তোরাঁ নেই এখানে। শুধু কিছু হ্যান্ডিক্রাফটসের বা জামা কাপড়ের দোকান দেখতে পাচ্ছি। এই বসে বসেই চারিদিকটা দেখছি। এখন আবার গেট নাম্বার চেঞ্জ করেছে, তো এখন বসে আছি, দেখা যাক কতক্ষণে হয়। অনেকটা দেরি করছে আগে বলেও, কিছু করার নেই। এই সব সার দিয়ে হুইল চেয়ার, অনেকেই আজকে হুইল চেয়ারের জন্য করেছে, তাই জন্য লোকও পাওয়া যাচ্ছে না সেরকম। অবশেষে বন্ধুরা ফ্লাইটে বসেছি, 10:15 পার হয়ে গেছে। কতক্ষণে ছাড়বে জানি না। এদিকে যত দেরি হবে আমার ওদিকে তত দেরি। কলকাতায় নামার পর আবার 200 কিলোমিটার পাড়ি দেওয়া, বুঝতেই পারছো। 2 দিন রাত জেগেছি, দিনও জেগেছি, খুব ক্লান্ত লাগছে, বুঝতেই পারছো। তারপর আবার ফ্লাইট থেকে নেমে লাগেজ কালেক্ট করে গাড়িতে ওঠা, এতটা পথ আবার যাওয়া। তো পৌঁছাতে মোটামুটি
পৌনে 6টা বাজবে বলেই মনে হয়। তো দেখা যাক। এখন এই বসে থেকে অবশ্য বই পড়ছিলাম, তাছাড়া সময় বা কাটাবো কী করে। ফ্লাইটের জার্নিটা খুবই বোরিং, আমার তো মানে একদম ভালো লাগে না, কিন্তু সময় বাঁচানোর জন্য যেতে হয়, উপায় নেই। যেহেতু হুইল চেয়ারের জন্য আমার করা আছে, সেহেতু বুঝতেই পারছো উইন্ডো সিট তো পাইনি, বৃথা চেষ্টা একটু আকাশ দেখবার। পৌঁছে গেছি কলকাতায়, নেমে বারাসাতও পার হয়ে গেলাম। এখন 1:54 বাজে, এখনো অনেকটা রাস্তা। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, সকাল থেকে জল খাওয়া হয়নি। ফ্লাইটে একটুখানি জল খেয়েছিলাম, মানে চেয়ে নিয়েছিলাম। জল তো ক্যারিও করছি না, আমার সঙ্গে কিছুই ক্যারি করছি না, এমনি যেটুকু মানে হয়ে গেছে লাগেজ। তো আগে জল খাবো, ওষুধও খাওয়া হয়নি সকাল থেকে কিছু। খাওয়াই তো খাইনি, তার ওষুধ খাবো কিসে, খেতে ইচ্ছেও নেই। তো জল এখন জল করছে, ঠান্ডা জল, একটু ঠান্ডা জল খাবো। খেয়ে এখনো লম্বা রাস্তা পাড়ি দেওয়া। কটায় মোটামুটি লাগবে রে পৌঁছাতে? 6টা 6:30 হবে না? 4:30 ওরকম হবে। আচ্ছা, ওখানে গরম গরম করছিলাম বন্ধুরা। কলকাতায় নেমে তো মনে হচ্ছে ফোসকা পড়ে যাচ্ছে গায়ে। গাড়িতে যে যাচ্ছি, গাড়ির উইন্ডস্ক্রিন ভেদ করে এত রোদ এসে পড়ছে, তো এসি চলছে যে বোঝাই যাচ্ছে না, মানে ঠান্ডাই হচ্ছে না। কি অবস্থা! তোমরা তো এতদিন যারা কলকাতায় আছো তারা তো জানোই। আর আমাদের ওখানে তো বহরমপুরে 2 দিন ধরেই শুনছি 44-45 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। কী যে পরিস্থিতি, বাপরে বাপ! এবার গরমটা জানি না কিভাবে কাটবে। চোখটা লেগে গেছিলো বন্ধুরা, এত ক্লান্ত, 2 রাত ধরে ঘুম নেই। তারপরে সারাদিনই সেই 4টে বেরিয়েছি। ভাবো, এখন তো বোধহয় 2:45 মতন বেজে গেছে, এখনও অনেকটা রাস্তা। কি করব, একবার চোখ বন্ধ হয়ে আসছে, আবার তাকাচ্ছি, একটু বাইরের দৃশ্য দেখছি, আবার একটু কানে হেডফোন গুঁজে কিছু শুনছি। এইরকমভাবেই পথটা পাড়ি দিতে হবে, কিছু করার নেই। মনে হচ্ছে এখন কতক্ষণে গিয়ে পৌঁছাবো, কতক্ষণে একটু স্নান করে ফ্রেশ হয়ে রেস্ট নেব। বন্ধুরা, এখন 5টা বেজে গেছে, এখনও দেখো সূর্যের কি তেজ, এখনও সূর্য অস্ত যেতে অনেক দেরি। এখন প্রায় চলে এসেছি বন্ধুরা কাছাকাছি, আর আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব। তো অনেক দিন পর, 20 দিনটাই অনেক দিন মনে হচ্ছে, তার কারণ বাড়ি ছেড়ে এভাবে কোনো দিন থাকিনি তো। তো যাই হোক, মেয়েটার জন্য মনটা খুবই খারাপ করছে, কিন্তু এদিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে ঘরবাড়িতে না থাকার, মানে তোমাদের তো বলেইছি যে এক প্রকার ডাকাতি বলে যা হয়েছে। তো বাড়ি গিয়ে বাকিটা দেখতে পাবো যে সত্যি কতটা করুণ অবস্থা। এটা অনুকূল ঠাকুরের মন্দির বন্ধুরা, খুব সুন্দর মন্দির। আমি যদিও ভেতরে যাইনি কোনো দিন। বন্ধুরা, এখন বাজে 8:30। এসে তো এই ঘর পরিষ্কার হলো, রিঙ্কু করলো, কিন্তু আমি দাঁড়িয়ে থেকে করতে হলো, করাতে হলো আর কি। তারপরে মাথায় নবরত্ন তেল দিয়ে ঠান্ডা স্নান করলাম,
এক কাপ চা খেলাম অনেক দিন পর, বলেইছি তোমাদের সেই পয়লা বৈশাখে খেয়েছিলাম। এক কাপ চা আর একটা বিস্কিট, মাথা ঘুরছে এখনও, প্রচণ্ড ক্লান্ত, বুঝতেই পারছো। সব কিছু মিলিয়ে কেন আসাটা জরুরি ছিল, এসে দেখলাম মানে চুরি নয়, ডাকাতি। আলমারি থেকে, ওই ঘরের দুটো আলমারি, স্টিলের আলমারি গোদরেজের, আর কাঠের আলমারি একটা, সেখান থেকে আমার নতুন শাড়ি, বেশ কিছু শাড়ি, সোয়েটার এবং লণ্ডভণ্ড সমস্ত প্রচুর জিনিস নিয়ে গেছে সুমিত্রা। মানে এতটা যে বেইমানি করতে পারে মানুষ, এতটা যে অধঃপতনে যেতে পারে, এতটা ওকে ভালোবাসা দিয়েছি, হ্যাঁ, এবং এত জিনিস দিয়েছি, প্রচুর শাড়ি দিয়েছি, বিছানার চাদর দিয়েছি, মেয়ের জামা কাপড় ওর মেয়ের জন্য দিয়েছি, অনেক দিয়েছি। তারপরেও ভালোবাসা দিয়েছি, সব থেকে বড় কথা, তারপরেও আমার সঙ্গে এটাও করতে পারলো। অনেকগুলো শাড়ি, নতুন শাড়ি, সমস্ত সেই শাড়ি নিয়ে গেছে, সোয়েটার নিয়ে গেছে, আরও জামা কাপড় ছিল সেগুলো নিয়ে গেছে, আমার আলমারি লণ্ডভণ্ড। হ্যাঁ, মানে ওর ফোন সিম ও ভেঙে দিয়েছে নাকি, ওকে ফোন করে পাওয়া গেল না। ওর প্রতিবেশিনী একজন, তাকে জিজ্ঞেস করলাম, সে বলল সিম ভেঙে দিয়েছে। তো আমি বললাম আমি 2 দিন টাইম দিলাম, যদি ফেরত দেয় খুব ভালো কথা, যদি ফেরত না দেয় তাহলে যেন তৈরি থাকে, কারণ আমি থানায় যাব, অবশ্যই ডায়েরি করব। কারণ একে তো মুদিখানায় 3,000 টাকার বিল করেছে, যেটা আমার নয়, সেই টাকাটা আমাকে দিতে হবে। তারপর আমার এতগুলো শাড়ি, এতগুলো জামা কাপড় আলমারি মানে থেকে খুলে বের করে নিয়ে গেছে। ওইখানে আলমারিতে যেহেতু ইয়ে করা ছিল, মানে চাবি দেয়া ছিল, লক করা, কিন্তু চাবি ঝুলছিল, যেহেতু মিস্টার চ্যাটার্জির কিছু ফাইলপত্র থাকে, ওনার দরকার পড়ে বলে সেই জন্য রেখে গেছে। অন্য কোথাও চাবি রেখে গেলে খুঁজে পাবে না, তখন তো আরও জানোই আমাকে কি বলবে না বলবে। তো সেই কারণে তো সেইটার সুযোগ নিয়েছে। আর এরা যে চোখে ঠুলি পড়েছিল, কি করছিল সব জানি না, ও এইভাবে পুরো আমার আলমারি তছনছ। এইরকমভাবে যে মানুষ বেইমানি করে, এর আগেও করেছে অনেকে, কিন্তু আমি বারবার বিশ্বাস করি মানুষকে, বারবার বিশ্বাস করি, বারবার ঠকি, তবুও আমার বোধহয় শিক্ষা হবে না কোনো দিনই। হ্যাঁ, কিন্তু খুব খারাপ লাগছে। শাড়িগুলো, কিছু শাড়ি যেন মানুষের প্রত্যেকের পছন্দের হয়, প্রিয় হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে, তার থেকেও বড় কথা হচ্ছে বিশ্বাসভঙ্গটা, যে আমি আমার ঘর থেকে তোমাকে এত কিছু দেওয়ার পরেও তুমি কিভাবে বিশ্বাসভঙ্গটা করলে। হ্যাঁ, আমার চেহারা দেখে বুঝতে পারছো প্রচণ্ড ক্লান্ত আমি, মানে চোখে তাকানোর মতো নেই, ঘুম যে আসবে তা না, মাথা টলছে। আমি আসার সময় মানে সিঁড়িতে একতলা থেকে উঠে প্রথম যে ল্যান্ডিংটা, সেখানে দাঁড়িয়ে পড়েছি, এত মাথা ঘুরছিল। স্বাভাবিক, রাতে তো ঘুম নেই, দুরাত্রে, তার থেকেও জার্নি, সব কিছু মিলিয়ে মন খারাপ, মেয়ের কান্না, কষ্ট তো হয়, কিন্তু না এলে মানে লুটে পুটে সব কিছু শেষ। এবার এখানে এই সংসারের যদি এভাবে টাকা, মানে জিনিস তো যাচ্ছে, প্লাস টাকা যদি এইভাবে বেরিয়ে যায়, তাহলে ওখানকার সংসার, এখানকার সংসার, মানে কোনোটাই তো আমি চালানো সম্ভবপর নয়, যেহেতু দেখতে হয় আমাকে এগুলো, সেই জন্যে সম্ভবপর নয়। আর এখানে বললাম তো 2-3, হ্যাঁ, একদিন পর পর 2-3 হাজার টাকার বাজার আসছে। এইবার এরকম ব্যাপারটা তো ছিল না, এই যে এত মানে মোচ্ছব ব্যাপার যেটা, সেটা তো ছিল না এরকমভাবে। তো সে সমস্ত সব কিছুই চলছে। তো কোথাও একটা একটু তোমরা বলবে যে তুমি এত ইয়ে করো, তাহলে কিন্তু তবুও রাশ ধরার ব্যাপার আছে। কখনো যখন এর আঁচটা তো আলটিমেটলি পড়বে কি আমার মেয়ের ওপর, তাই না? আর আমি দেখো, এই কারণে আমি ট্রিটমেন্টটা আপাতত স্থগিত রাখলাম, কারণ আমি তো জানছি টাকা পয়সা নয়ছয় হচ্ছে, সব কিছুই হচ্ছে সব দিকে। আমার এখন ট্রিটমেন্টের পেছনে খরচ করতে গেলে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। আগে এসে এখানে একটু হালটা ধরতে হবে। সে আমি গালিগালাজ খাই কি খাই সেটা নিয়ে ব্যাপার না, কারণ ব্যাপারটা যখন মেয়ের ব্যাপার, তার ওখানের ব্যাপার, এবং আবার যাব আমি মাস 2-3 মধ্যে আবার যাব। কিন্তু এরকমভাবে যাওয়া যাবে না, বুঝতে পেরেছো তো? কারণ যখনই এরকমভাবে যাব, তখনই এখানে কিছু না কিছু একটা তৈরি হবে। এবার এই বিশ্বাসভঙ্গ হবে, লুটতরাজ, একবারে লুটতরাজ বলতে যাব যায়, তাই লুটপাট হবে।
তো সেটা কখনোই মেনে নেওয়া যায় না, সম্ভবপর নয় যতক্ষণ আছি। আমি তো সন্ন্যাসী নই যে আমার সংসারে যেটুকু যা আছে, খুব মোহমায়া আমার নাই থাকতে পারে নিজের ক্ষেত্রে, কিন্তু আমার সন্তানের ফিউচার তো ভাবতে হবে। এখনও তো তারকে সেটেল করা হয়নি। টাকা পয়সা যদি এইভাবে জলের মতো হয়ে যায়, জিনিসপত্র যদি গায়েব হয়ে যায় বাড়ি থেকে, একের পর এক আমি মুদিখানার বাজার সব করে দিয়ে টাকা মিটিয়ে দেওয়ার পরও যদি আমার নাম করে টাকা নেওয়া হয় মুদিখানা স্টেশনারি, তাহলে বলো এটা কি পসিবল, কখনো সম্ভবপর? সেই জন্য আমি জানি তোমরা অনেকেই বলবে যে তুমি কেন এলে, অনেকেই বলেছো, কিন্তু আমিও জানি মেয়েও কান্নাকাটি করছিল, কিন্তু কোথাও আমাদের তো মেয়ে তো এখনও মায়ের কাছে তো সব সন্তানই ছোটোই থাকে যতই বড় হোক, তবুও এখনও তো মানে অতটা হয়তো ম্যাচিউরিটি আমার থেকে বেশি আছে, তবুও সাংসারিক আবার কি বলবো, আমার সাংসারিক বোধ বুদ্ধি নেই, তবুও অভিজ্ঞতা তো হয়েছে এত বছরে, যে একটু এদিকটা না দেখলে একবারে পথেই বসতে হবে, এরপর পথেই বসতে হবে, তো সেটা তো কখনোই সম্ভব নয়। আর মেয়ে তো সবে এখনও 2 বছর পুরো হয়নি চাকরি, সে তো আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করে না, কাজেই তার সব কিছুর, তার ফ্ল্যাটের রেন্ট দিয়ে তার নিজের হাত খরচ চালিয়ে তার পক্ষে কি তার বেশি এরপরে করা সম্ভব না? আমার উচিত তার কাছ থেকে নেওয়া। এখনও তো বলছি তার, ওরও তো ফিউচার পড়ে আছে, আর আমার সেই ফিউচারটা তৈরি করা, করে দেওয়ার বা ওকে ঠিক করে সেটেল করার দায়িত্বটা সম্পূর্ণ আমারই, যেহেতু ওর বাবা তো সেভাবে কোনো ইনিশিয়েটিভ নেবেনও না, নেনও না, কোনো দিন নেনওনি, যেহেতু আমাকে করতে হবে যতক্ষণ আমি আছি, কখন কী হয় বলা যায় না, আমার শরীরের যে অবস্থা, আমি থাকতে থাকতে ওর ব্যবস্থা করে দিতে চাই। এবার সেই কারণেই ধরো এখানে তখন ভেবেছিলাম যে না, সম্ভব নয়, চলে যাব, থাকবো ওখানে গিয়ে, কিন্তু দেখলাম যে না, বাস্তবটা এত সহজ নয়, একটা সংসার ছেড়ে বেরোয়, তাহলে তো এত বছরে কেন বেরোতে পারলাম না? তো বেরিয়ে গেলে এই যদি পরিস্থিতি হয়, আমি এখনও বলছি যে ঠিক আছে চলো, আমার নিজের জন্য কিছু না, আমি সব ছেড়ে দিই, আমার কোনো আর সত্যি কোনো আকাঙ্ক্ষা কিছু নেই, একটাই হচ্ছে মেয়েটাকে একটু ভালো দেখা, মেয়েটাকে একটু থিতু করে দেওয়া। তো সেই মেয়ের কারণেই ওকে বুঝিয়ে বললাম যে আমি আবার আসবো, 3 মাস 3 মধ্যে আবার আসবো, কিন্তু এরকমভাবে না, এমনভাবে আসতে হবে যেটাতে এখানে কোনো রকম ক্ষতি বা ক্ষয়ক্ষতি না হয়, এরকমভাবে, এভাবে লুটপাট লুটতরাজ না হয়, সেটা দেখতে হবে। তো ঠিক আছে চলো, এসবগুলো করার জন্যই আমাকে আসতে হয়েছে। এখন আরও কত কী গেছে যে সেগুলো তো আস্তে আস্তে বেরোবে, ক্রমশ প্রকাশ্য কেবল এসে এই মাথা ঘোরা ঘুরছে, মানে এরকম অবস্থাতে দেখো হাতে ধরে আছে, ট্রাইপডগুলো বার করা হয়নি, এই ক্লান্ত এত অবস্থাতে দেখেছি, দেখে এগুলো খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়, জানো তো, মানুষ যদি বিশ্বাসভঙ্গ করে না, বড্ড কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। মানুষকে ভালোবাসার ফলেই, পরিণামেই, মানুষকে ভালোবাসাটা কি অপরাধ? অপরাধ, আমার তো মনে হয় সত্যি অপরাধ, যে এত বলে মেয়ে বোঝায় যে মা এত কেন বিশ্বাস করো তুমি সবাইকে, এত কেন মানে অতিরিক্ত করে ফেলো, সেই জন্য সারা জীবন তোমাকে সবাই ইউজ করে, সবাই ঠকায়, কিন্তু আমি পারি না। কিন্তু মানুষকে বিশ্বাস করা কি অপরাধ? ভালোবাসা কি অপরাধ? তার জন্যে এরকমভাবে এই প্রতিদান পেতে হবে? তো জানি না, যাই হোক বন্ধুরা, আজ খুব ক্লান্ত, তোমাদেরও সেরকম কিছুই দেখাতে পারিনি। আসলে হুইল চেয়ারে তো নিজে যদি স্বাধীন মতো ঘোরা হতো, তো কেউ তো নেই, আমি হাঁটতে পারি না ভালো করে, একদমই, তোমরা জানো। তো যাই হোক, আজকের মতন শেষ করছি আমার কথা। সেরকম কি বলতেও পারছি না, বললাম তো, শুধু এটুকুই বলি, বড্ড কষ্ট পেলাম এত বিশ্বাসভঙ্গে, বড্ড কষ্ট, বারবার বিশ্বাসভঙ্গ হয় এরকমভাবে, বারবার ঠকি, তারপরেও বিশ্বাস করি। তো ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, যা গরম দেখলাম কলকাতায় নেমে, অসম্ভব, তোমরা সবাই সাবধানে থেকো, আর আমার পাশে, আমার সাথে থেকো। তো যদি ভালো লাগে একটু লাইক করো, একটু কমেন্ট করো। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি, তাদের কাছে আমার অনুরোধ, আমার পরিবারে এসো, ভালো লাগবে আমার।
তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিরাপদে থেকো।